তৃণমূলের নেতাকর্মীরা অলওয়েজ একটা হাইপ মুডে থাকে। তবে যারা দলের সর্বোচ্চ প্রধান, যারা দলকে লিড করেন, দিক নির্দেশনা দেন, বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের যে ফিলটা বা আওয়াজটা, সেটা দলের ঊর্ধ্বতন যেই নেতারা আছেন তারা সেটাকে শোনেন না। এটা না শোনার একটা মেইন কারণ আছে। ধরেন, আমি একজন সাধারণ কর্মী হিসেবে যেভাবে অ্যাকশন মুড চাবো অথবা যেভাবে ভায়োলেন্স মুড চাবো সরকার প্রেক্ষাপটে পট পরিবর্তনে, সেই মুডটা যদি একদম দলের হাইকমান্ড চায় তাহলে কিন্তু এই দল নানানভাবে বিপদে পড়বে। আপনি দেখেন যে সরকার প্রেক্ষাপটের এই পরিবর্তনে এসে তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন, একদম দলের সাধারণ বিএনপির নেতাকর্মীরা সেটার সাথে অনেক ক্ষেত্রে সহমত পোষণ করছে না। তবে আজকের দিনে এসে মির্জা ফখরুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তারা হতাশ হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক, এই দাবিটা মোটামুটি বিএনপির আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা নেতারা আছেন, না কর্মী লেভেলে যারা আছেন, একদম হাই অথরিটিস না, মিডিয়াম লেভেলে যারা নেতাকর্মী আছেন, তারা সকলেই চান যে আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক বাংলাদেশের ইতিহাসে, আর যেন রাজনীতিতে মানে কামব্যাক করতে না পারে সেইটাকে ব্যবস্থা করা হোক। কিন্তু দল কি ভাবছে? দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে আপনারা জানেন যে হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেই রিটের ইস্যুতে সেটা আপনার যিনি সরকারি যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি বলছেন এটা আসলে সম্ভব না। আর পাশাপাশি একজন আইন উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্বশীল আছেন আমাদের আসিফ নজরুল সাহেব, তিনিও কিন্তু বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেটা তিনি সমর্থন করেন না। এবার বিএনপির বক্তব্য কি? তো এই মুহূর্তে বিএনপির যিনি প্রধান মুখপাত্র বাংলাদেশে বসে কার্যক্রম চালাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আসলে তার সিদ্ধান্ত কি বা দলের সিদ্ধান্ত কি। তো তিনি বলছেন যে কোনো দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না, মানে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরটিভিতে এই ফিচারটা এসেছে। তিনি বলছেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই, আমার দলও বিএনপিও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। সুতরাং কোনো দলের নিষিদ্ধের বিষয়টিকে আমরা সমর্থন করি না। আর বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে, যেহেতু বিএনপির 98% যারা তৃণমূলের নেতাকর্মী তারা ভারত ইস্যুতে মনে করে ভারতের বাদ দিয়ে বাংলাদেশ একদম স্বয়ংসম্পূর্ণ স্টাইলে চলতে পারবে, আমরা প্রয়োজনে পাকিস্তানে যাব, প্রয়োজনে আফগানিস্তানে যাব, বা প্রয়োজনে চীনের কাছে যাব, ভারতকে কোনোভাবে চাই না। কিন্তু বিএনপি কি ভাবছে? বিএনপির মহাসচিব বলছেন, আমি কখনোই কোনো কি বলা হচ্ছে না, সরি, তিনি বলছেন যে আমরা সকলের বন্ধুত্ব চাই, আমরা পার্টিকুলারই কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না। আমরা কোনো দেশ বাংলাদেশের পার্টিকুলারই কোনো দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না। সকলের সঙ্গে বন্ধুত্ব, অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে, সার্বভৌমত্বকে সম্মান করে। মানে তিনি বুঝতে চেয়েছেন ভারত যেমন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক করেছে, অনেকে আবার ভাবতেছেন যে বিএনপি কি পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালোভাবে করবে কিনা। কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটা ট্রেন্ড আছে যে বিএনপি আসলে পাকিস্তানপন্থী একটা অবস্থান তৈরি হয়, আওয়ামী লীগ আসলে ভারতপন্থী তৈরি হয়। তো এই মুহূর্তে সাধারণ নেতাকর্মীদের যে চাওয়াটা আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেমনটা দেখি ভারত বিরোধিতা, তো সেই ক্ষেত্রে বিএনপির যারা হাই অথরিটিজ আছেন তারা জানেন যে ভারতকে বাদ দিয়া আসলে এখানে চলার সুযোগ নেই, কারণ আপনি চাইলেই প্রতিবেশী বদলাতে পারবেন না। তো বিএনপির হাই অথরিটিজের সিদ্ধান্ত আওয়ামী লীগ রাজনীতি করুক, বাংলাদেশে থাকুক, এটাই পাশাপাশি ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে থাকবে, দুই দেশের সাথে বন্ধুত্ব, তবে অতিরিক্ত মাখামাখি না, দেশের স্বার্থ বিবেচনা করে। তো এখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য স্পেসিফিক্যালি এটা বিএনপিরই বক্তব্য। কি ভাবছেন বিএনপির নেতাকর্মীরা এমন সিদ্ধান্তে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এতদিন যাবৎ কার্যত জোটটা না থাকলেও বা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, পোস্ট অথবা ধরেন নানান কমেন্ট এটুজেড যেটা আমরা বলি ইনফ্লুয়েন্স করা, সেটাতে ব্যাপক ভূমিকা রেখেছিল বিএনপি এবং জামায়াত। বাট রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে এতদিন অভ্যন্তরীণ যেই আপনার ফাটলটা ছিল এটা এবার প্রকাশ্যে এসেছে। কারণ এতদিন ওই দুইটা জোট একটা মেইন কাজ করছে, কোনটা যে আওয়ামী লীগকে হটাইতে হবে। এখন আওয়ামী লীগকে হটানোর পরে যেহেতু এখন এই দুইটা টিমই মাঠে মূল শক্তিশালী টিম হিসেবে আমরা দেখছি, তো সেখান থেকে নির্বাচনকে ইস্যু করে অলরেডি বিএনপি তাদের অবস্থান প্রকাশ করেছে। এবং ফাইনালি জামায়াতের যিনি আমির আছেন, সেক্রেটারি আছেন, তারা কিন্তু বিএনপি ইস্যুতে নিজেদের স্পষ্ট অবস্থান আজকে প্রকাশ করলো। দর্শক,
আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল হিসাবে হয়তো জামাত ক্ষমতায় যেতে পারে, আবার প্রধান দল হিসাবেও ক্ষমতা যাইতে পারে, নাকি কি মনে করেন? তবে পরিসংখ্যান কিন্তু অন্য কিছু বলে। 1996 সালে জামাত কিন্তু এককভাবে নির্বাচন করেছিল, ওই সময় তারা আসন পেয়েছিল 3টি, বিএনপি পাইছিল সম্ভবত আপনার 100 কতটা, আওয়ামী লীগ তখন আপনার মানে কি বলা হয় যে বিজিত হয়েছিল। তো এখন আইসা প্রায় কত বছর, আপনার 28 বছর পর জামাত কি আসলে একক নেতৃত্ব নিয়ে ক্ষমতায় যেতে পারবে? জামাত ভাবছে তারা পারবে। আজকে জামাতের সঙ্গে আপনার এই মুহূর্তে বিএনপির কোনো জোট নেই। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমনই ইশারা ইঙ্গিতে একটা গণমাধ্যমকে বলার পর এবার আজকে জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং যিনি জামাতের আমির আছেন শফিকুল সাহেব, তারা কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে যে বিএনপির সাথে জোট বেঁধে সরকারে যেতে চায় না। এমনকি তারা বলছেন যে ডক্টর ইউনূসের যে সরকারটা এই মুহূর্তে আছেন তাদেরকে 5 বছর সময় দেওয়া হোক প্রয়োজনে। জামাত চাচ্ছে ইউনূস সাহেবের সরকারকে আনলিমিটেড সময় দিতে, কিন্তু বিএনপি বলছে আনলিমিটেড সময় দেওয়া যাবে না, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেন। এটা নিয়েও একটা পাল্টাপাল্টি অবস্থান। পাশাপাশি 5 তারিখের পরে সারা বাংলাদেশে যা ঘটেছে এগুলো নিয়ে কিন্তু জামাতের আমির একটা বক্তব্য দিয়েছেন যে আপনারা দেখেছেন একটি দল ওই 2 দিনে কি দেখিয়েছে, তারা তাদের জনসমর্থন হারিয়েছে, সুতরাং ওই দলটির সাথে এই মুহূর্তে একজোট হয়ে আপনার কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটিস চালানোর ইচ্ছা জামাতের নেই। এমনকি তার সামনে উপস্থিত থাকা নেতা কর্মীরা এটাতে সায় দিয়েছিলেন। এরপরে আমরা দেখলাম সেক্রেটারি জেনারেল আছেন, তিনি আপনারা বলছেন বিএনপির সাথে জামায়াতের কোনো দলীয় জোট নেই আর সামনেও করার ইচ্ছা নেই, তবে বলছেন বিএনপির সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় আছে, এটা থাকবে, তাদের সাথে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে বসা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, কিন্তু তাদের সাথে যে জোটগত একটা ইস্যু ছিল সেটা সরে যাচ্ছে। তো এখান থেকে যারা বিশ্লেষকরা আছেন তা আমরা দেখছি যে তারা ভাবছেন যে বিএনপি এবং জামাতি হতে যাচ্ছে আগামী দিনের যে নির্বাচনটা হবে 5 বছর পরে হোক 3 বছর পরে হোক, সেখানে প্রধান ক্ষমতাসীন দল বনাম সংসদের বিরোধী দল। এখন মূল সমস্যা হচ্ছে কোনটা, ধরেন এই দুইটা দল যদি আলাদা হয়ে নির্বাচন করে, এখন আওয়ামী লীগও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, ডেমোক্রেসি হিসাবে তারাও কিন্তু নির্বাচনে আসার সুযোগ আছে, ভোট পাবে না না পাবে সেটা হচ্ছে পরে, কিন্তু আওয়ামী লীগ যদি ফাইনালি নির্বাচনে আসে তখন তো জামাত এবং বিএনপির মধ্যে জোট বাঁধাটা হয়ে যাবে ফরজ। এখানে টেকনিক্যালি তো একটা ইস্যু আছে। আওয়ামী লীগ যদি না আসে, বিএনপি এবং জামাতের মধ্যে ভোট হলে আমি প্রেডিকশন বলছি বিএনপি ক্ষমতায় যাবে, জামাত ভালো একটা আসন পেলেও পেতে পারে, কিন্তু এককভাবে জামাত ক্ষমতায় যাবে এটা আসলে বিশ্লেষকরা ভাবছেন না। যে বাংলাদেশে আসলে ইসলামিক ধারার যে রাজনীতি এটা বাংলাদেশের জনগণ ওইভাবে নেয় না। তো সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল হিসাবেও একটা শক্ত ভূমিকা রাখতে পারবে জামাত, যেটা তাদের জন্য নতুন ইতিহাস হবে। কিন্তু যদি হুট করে আওয়ামী লীগ রাজনীতিতে চলে আসে বা তারা নির্বাচনে চলে আসে পাশ ফেল পরে, তখন আসলে জামাতের অবস্থানটা কি হবে? তখন কি তারা আবার বিএনপির সাথে জোট বাঁধবে বা বিএনপিকে জামাতকে নিয়ে জোট করবে, নাকি জামাতকে এককভাবে নির্বাচন করতে হবে? যদি নির্বাচন করতে হয় 1996 সালের যে পরিসংখ্যান, আজকে সেটা অনেক পরিবর্তন হয়েছে আমরা জানি, বাট তৎকালীন সময় জামাত 3টা আসন পেয়েছিল, আওয়ামী লীগ সম্ভবত 146, বিএনপি 132টা পেয়েছিল। এখন সেই পরিসংখ্যানটা কি হবে? তবে জামাত চাচ্ছে তারা বিএনপিকে সাইড করে নিজেরা নিজেদের মতন দল গোছাতে, তাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিবে। তো আপনার বিশ্লেষণ কি বলছে কমেন্টে জানান।